আমার ভূমি আমার অধিকার, অটোমেটেড ভূমি সেবা এখন সবার। প্রিয় দর্শক, জন্ম মাত্রই কিন্তু আমরা মায়ের কোলে, এবং মায়ের কোল থেকে যখন পা নামাই তখন যেখানে পা নামাই সেটি হচ্ছে ভূমি। কথা বলছি মাটি নিয়ে, ভূমি নিয়ে। এই ভূমি নিয়েই আমরা বেড়ে উঠতে উঠতে নানান অসুবিধা, নানান সুবিধা, নানান বঞ্চনা, নানান রকমের বিষয়ের মুখোমুখি আমরা হতে থাকি বড় হতে 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 হতে। আমাদের পূর্বপুরুষ, তারপর আপনি, তারপর আমরা, সকল প্রজন্ম এই ভূমি নিয়ে ব্যস্ত থাকি। ভূমির নানা ধরনের কথাবার্তা কিন্তু আজকে বাংলাদেশ টেলিভিশনের এই অনুষ্ঠানে হবে, যা আমরা জানি কিংবা যা আমরা জানি না। বলবেন তো যে কারা কথা বলবে? আমরা সত্যি সত্যি এমন কয়েকজন মানুষকে আলোচনার জন্য আপনাদের মুখোমুখি করছি, যারা এই ভূমি বিষয়ের সর্বোচ্চ পর্যায়ের কর্ণধার। আমাদের সঙ্গে আলোচনায় আজকে যোগ দিয়েছেন বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সর্বোচ্চ মানুষটি, মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ, এবং আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্মানিত মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। আমরা এই তিনজন মানুষের কাছেই ভূমি নিয়ে কথাবার্তা শুনব। আসুন আজকের এই আলোচনার মতো একটি আড্ডার জায়গায়, যেখানে আমরা ভূমি নিয়ে কথা বলবো। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে প্রথমেই আমরা কথা বলি। মন্ত্রী মহোদয়, এই যে সদ্য সমাপ্ত যে ভূমি সেবা মেলাটি আপনারা করলেন, এটি মানে কোন বিষয়ের উপরে আপনাদের চিন্তাটা কী ছিল? জনগণের অধিকার, তার ভূমি সুরক্ষার জন্য আমরা ভূমি সেবা মেলা 2026 আমরা করেছি। এটা আমাদের সরকার প্রধান এই শত শত হাজার বছর এই দেশের ভূমি মেলা, এত বড় এই ধরনের সম্মেলনের মধ্যে জনসচেতনতার সৃষ্টি, ভূমি যার ন্যায্য, বাবার দাদার এবং তার ভাগে যা আছে সেই অধিকার সুনিশ্চিত করার জন্যই, জনগণকে সচেতন করার জন্য এই ভূমি সেবা মেলা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান স্যার নিজে উদ্বোধন করছেন। দিস ইজ দ্য হিস্ট্রি ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার সাবকন্টিনেন্ট। আনুষ্ঠানিকভাবে আমি এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। এটা আমাদের জন্য এই ভবিষ্যতের যারা আছে, যারা এবং যারা ভূমি সময়ে যারা অনেক বিভিন্ন দুরূহ কষ্ট, লাঞ্ছনা বঞ্চনা এবং বিভিন্ন যা সহ্য করে আসছে, তো আমরা চেষ্টা করছি যে অত্যন্ত সুন্দরভাবে, বিশেষ করে ভূমির যাদের মালিক এখন, ভবিষ্যতে আমরা যে সিস্টেমটা ফলো করি এটা ব্রিটিশদের বা ওদের রেখে যাওয়া নয়, সামনের দিনে আধুনিক সিস্টেমে যেতে হবে। পূর্ব এশিয়া অনেক এগিয়ে গেছে, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আদার কান্ট্রিজ, তাদের দলিল সিস্টেম হচ্ছে CLO, তাদের সম্পূর্ণ মালিকানাটাই কনফার্ম করে থাকে ল্যান্ডের ওনার। তাহলে আমরা কি ব্রিটিশ ল থেকে এখন সরে যাচ্ছি, মানে স্মার্ট ভূমি সেবায়? হ্যাঁ, স্মার্ট ভূমি সেবা এটা বাংলাদেশের যারা জনগণ, যারা প্রকৃত ভূমি মালিক, তাদেরকে যেন মানে বিভিন্নভাবে যারা জালিয়াতি করে, মামলা জটিলতা দিয়ে প্রকৃত মালিকদেরকে যারা হয়রানি করে, তাদের সেই সুযোগ থাকবে না। স্ট্রেট আগামী দিনে বাংলাদেশ সেইভাবে চিন্তা করছে। আমরা ইতিমধ্যেই কৃষি জমি সুরক্ষার জন্য, ভবিষ্যতে খাদ্য সুরক্ষার জন্য আমরা কৃষি জমিকে এখন আর কোনো কাজের সঙ্গে আমরা নিয়োগ করতে দেবো, আমরা দেবো না। মাননীয় প্রাইম মিনিস্টার পরিষ্কার বলে দিয়েছেন, বাংলাদেশের কৃষি জমি যেগুলো খাদ্য উৎপাদন হয়, ধান চাল হয়, এগুলো এদেরকে রক্ষা করতে হবে। ভূমি মালিকদেরকেই আমাদের অফিসাররা যেন ঠিকমতো সেবা দিতে পারে, খারাপ ব্যবহার না করে, অন্যায় না হয়। কিছু কিছু ফরিয়াদ দালালরা কারো কারোর সঙ্গে সংযুক্ত হয়ে, এবং গত ফ্যাসিস্ট সরকার আপনারা জানেন যে 17 বছরে বাংলাদেশের যে ভূমিগুলো ছিল, খাস জমি এবং অন্যান্য বিষয়গুলো ছিল, সেটা তারা একদম নিশ্চিন্তভাবে তারা দখলে নিয়ে নিয়েছে। আমরা চেষ্টা করছি সবগুলোকে পুনরুদ্ধার করা। আমরা একটু সিনিয়র সচিব মহোদয়ের কাছে যাচ্ছি।
যে ভূমির চেয়ে আমাদের এই ভূখণ্ডে যন্ত্রণা বেশি ছিল, মানে যতটা ভূমি তার চেয়ে অসুবিধা বেশি। এই অসুবিধা দূরীকরণের চ্যালেঞ্জগুলো আপনি আপনার মন্ত্রণালয় থেকে কী রকম দেখছেন? ভূমি নিয়ে যে যন্ত্রণা সেটা শুরু হয়েছে ব্রিটিশ আমলে লর্ড কর্নওয়ালিসের সময় থেকে। আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্ত যখন করা হয়, কারণ তখন ভূমির মালিকানা সম্পূর্ণভাবে জমিদারদের হাতে ন্যস্ত ছিল। আমাদের ভূমি মালিকরা যারা চাষাবাদ করতেন তাদেরকে বলা হতো রায়ত বা প্রজা, তারা আসলে ভূমি দাসী হিসাবে কাজ করত, ভূমির উপর তাদের কোনো অধিকার ছিল না। আমাদের মানসিকতা পরিবর্তন হয়েছে, এখন সরকার শুধুমাত্র দমন পীড়ন করে রাজস্ব আদায় করবে সেই ফিলোসফিটা নেই। এখন হচ্ছে কীভাবে আমরা সেবা করতে পারি। এখন আর জনগণ যারা রায়ত ছিল বা প্রজা ছিল, এখন তারা ভূমি মালিক। এখন আগে জমিদারির প্রথা নেই। সুতরাং কিন্তু আমাদের যে আইনের মাধ্যমে জমিদারির প্রথা নির্মূল করা হয়েছে বা দূর করা হয়েছে, সে আইন হলো, কিন্তু ভূমিতে অনেক রকম আইন আছে, যার দরুন এটা আসলে মালিকানার প্রশ্ন আছে। আবার ভূমির যে মালিকানার জন্য আরও তৈরি করতে রাইট, রেকর্ড অফ রাইটস, এটা তৈরি করার জন্য যে জরিপ, ওই পথা এগুলো একটু জটিল। এইখানে একটু আমরা একটু পেছনে ফিরতে চাই, যে মেলাটা যে হলো আপনাদের, এই মেলাতে আপনারা আসলে কি কি ফোকাস করতে চাইলেন? আমরা ভূমি সেবাগুলোকে অনলাইন ভিত্তিক অটোমেটেড করেছি, কিন্তু জনগণ এটা সম্পর্কে অনেকে জানে না। তো প্রধান উদ্দেশ্য ছিল আমাদের দুটো। এক নম্বর হচ্ছে মন্ত্রী মহোদয় বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধানের যে ইচ্ছা, ওনার প্রধান ইচ্ছা হচ্ছে যে সরকারের যে নির্বাচনী ইশতেহার আছে, ইশতেহার যেন উনি স্যাররা প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চান। তো ওখানে ভূমি সেবার কথাটা আছে। আমরা এই ভূমি সেবার মাধ্যমে জনগণকে এক নম্বর হচ্ছে আমরা সচেতন করতে চাই, এবং দ্বিতীয় হচ্ছে আমরা কি কি সেবা জনগণ পেতে পারে আমাদের কাছ থেকে সেগুলো সম্পর্কে জানা। তৃতীয় হচ্ছে আমরা জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছাতে চাই যে সেবাগুলো জনগণ যেন এখানে এসে গ্রহণ করতে পারে। আমরা একটু এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব, ভূমি মন্ত্রণালয়, আপনার কাছে যেতে চাই। জনগণের দোরগোড়ায় যদি সেবা পৌঁছাতে চান, মানে স্বাধীনতার এত বছর পরে এখনও আমাদের বলতে হচ্ছে যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছেনি, কিভাবে পৌঁছাবেন? ভূমি সেবা আমাদের সিনিয়র সচিব, আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে এটা আসলে ব্রিটিশ আমল থেকেই কিংবা তারও আগ থেকে আমরা দিয়ে আসছি। তা আমরা দেখেছি যে আসলে এই সেবাটা জনগণকে দিয়ে হচ্ছে, আমরা দিচ্ছি সেবাটা, কিন্তু এখানে জনগণ আসলে যেভাবে সেবাটা সহজে চান, যেভাবে সেবাটা পেলে জনগণ খুব কমফোর্ট ফিল করেন, সেইভাবে আমরা দিতে পারছি না। এখানে অনেক আইনগত জটিলতা আছে। পাশাপাশি সেবাটা দেওয়ার ব্যাপারে আমাদের যারা সেবাটা দেন, আমরা একটু আইনগত জটিলতাটা যদি একটু দর্শককে শোনাতে পারি, কি ধরনের জটিলতায় ভুগছেন? আমাদের যে আইনগুলো রয়েছে, আমাদের ভূমি আইনগুলো তো ব্রিটিশ আমল থেকে এসছে, সেই আইনগুলোর ভিতরে অনেক সময় প্রসেসটা এভাবে ছিল কিংবা আমাদের নিয়মটা এভাবে রাখা হয়েছিল, সেটা আসলে খুব বেশি ইউজার ফ্রেন্ডলি না, সহজ না, একটু কমপ্লেক্সিটি রয়েছে, কিংবা অনেক সময় দেখা গেল যে দুইটা আইনের মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে। এর কারণে জনগণ আসলে সেখানে তার সেবাটা পাচ্ছেন না কিংবা স্লো হচ্ছে। এমন কিছু কি আপনারা ফেস করছেন যেটা ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে, আইনের সঙ্গে মিলছে না, আমাকে আবার অন্যান্য মন্ত্রণালয়ে যেতে হচ্ছে, এরকম অসুবিধা কি ফেস করছেন? এখানে অন্যতম প্রধান যে ইস্যুটা রয়েছে যে ভূমির যে বিভিন্ন দিক আছে, যেমন প্রথম কথা হলো ভূমি আমরা জরিপ করি, জরিপের মাধ্যমে মালিকানা ঠিক হয়, এটা ভূমি মন্ত্রণালয় করছে। এর পরবর্তীকালে ভূমি সেবা, যেটা ভূমি ম্যানেজমেন্ট, ল্যান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে সেবাটা জনগণকে দেই। তারপরে একটা রয়েছে যে ভূমি হস্তান্তর, রেজিস্ট্রেশনের মাধ্যমে ভূমিটা হস্তান্তর হয়। হস্তান্তরটা আসলে ভূমি মন্ত্রণালয়ের আওতায় নেই, এটা ভূমি হস্তান্তর কাদের আওতায়? হস্তান্তরটি আসলে সাব রেজিস্ট্রাররা করে থাকে, এটা আইন মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত। মাননীয় মন্ত্রী, আর হস্তান্তর প্রক্রিয়াটি, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আবার অন্য মন্ত্রণালয়ের কাছে ভূমিকে যেতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, তার স্ট্রেট কথা, শহীদ জিয়া এদেশের ভূমির সর্বস্তর জনগণ যেন ব্যবহার করতে পারে,
তার জন্য তিনি খাস জমি এবং খাল খনন সব কিছুর মধ্য দিয়ে গ্রাম সরকারের মধ্য দিয়ে বিবাদ মিটানো যে ব্যবস্থাগুলি সুরক্ষা করেছিলেন। এরপরে আমাদের মাননীয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি তো অ্যাকচুয়ালি গরিবের বন্ধু ছিলেন এবং তিনি সর্বস্তরের গরিব মানুষের জন্য এই ভূমি সেবাগুলো সুনিশ্চিত করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী যেমন তার একটা স্ট্রেট কথা যেমন বলেছি, আমাদের মানে বাংলাদেশই হচ্ছে আমাদের একমাত্র ফার্স্ট আওয়ার কান্ট্রি বাংলাদেশ। তো সেটা হচ্ছে যে যার জাল আছে জলা তার, যে ভূমিতে চাষ করে জমির অধিকার ভবিষ্যতে তার কাছেই ফিরে যাবে। ভূমি মন্ত্রণালয় সম্বন্ধে যে দুর্নামের ভাগিদার হয় এটা হচ্ছে ল মিনিস্ট্রির দ্বারা যারা হচ্ছে ভূমি রেজিস্ট্রি করে দেয় তাদের কারণে। তো আমরা সেই জন্য চাচ্ছি যে আগের মতো ভূমি মন্ত্রণালয়ের কাছে ভূমি রেজিস্ট্রেশন এবং এই যে আমার ম্যাজিস্ট্রেট যদি হচ্ছে কনফার্ম ভূমি মালিককে মার্কিং করে সার্টিফাই দেয় তাহলে সেভাবে জন্য, নাহলে বিভিন্ন ট্রায়ারে ইউনিয়ন কাউন্সিলের লোকদেরকে দেওয়া হয়, মেম্বারদের পক্ষপাতিত্বমূলক দলীয় কারণ থাকে, এই কারণে এই জটিলতা শুরুতে সৃষ্টি হয়, এগুলো নয়। সেই জন্য আমরা সেই সিস্টেমে আমরা যাচ্ছি। আমরা এক ছাতার নিচে এই তিনটা মন্ত্রণালয়কে আমরা নিয়ে আসবো এবং কমান্ড ভূমি মন্ত্রণালয়ের হাতে থাকবে এবং ভূমি মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছে তারা এটা দেখভাল করবে। যারা ভালো জনগণের সেবা করবে তাদেরকে পুরস্কৃত করা হবে, আর যারা অনিয়ম দুর্নীতি করবে, জনগণের সঙ্গে মিসবিহেভ করবে, ফরিয়াদ আলাদা পরিচালিত হবে, তাদেরকে খালি তিরস্কার নয়, শাস্তিমূলক ব্যবস্থা না হবে, পরিষ্কার। আমরা জবাব দেব জনগণের কাছে, আর আমরা যারা মিনিস্টার মধ্যে আমরা জবাব দিই প্রাইম মিনিস্টারের কাছে। সেজন্য আমাদের যে দায়িত্ব আছে আমরা আশা করছি সততা, দক্ষতা এবং সেই সঙ্গে কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্য ফিরিয়ে আনা, ভূমি ব্যবস্থায় জনগণের, কৃষকের, গরিব মানুষের ভূমি যেন তার কাছেই যেন ফিরে যায়, কোনো ফরিয়াদ দালালদেরকে যেন আস্তে আস্তে মুক্ত করে ভবিষ্যতে আমরা চাই যে ভূমির যে মালিক তার মালিকের কাছে ভূমির মালিকেরা কার্ড তার কাছে থাকুক। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের কাছে যেতে চাই, মানে একীভূতভাবে যেটি মন্ত্রী মহোদয় বললেন এক ছাতার নিচে, আপনি এই মন্ত্রণালয়গুলোকে কিভাবে এক ছাতার নিচে নিয়ে আসবেন, পরিকল্পনাটা কি করা যায়? আমরা তো দুটো কাজ, যেমন জরিপ এবং ভূমি ব্যবস্থাপনা যে সেবাগুলো সেগুলো আমরা করছি। তো আসলে এটা রেজিস্ট্রেশন ব্যাপারটাও করা যায়, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে যারা ওখানে কাজ করছে এই রেজিস্ট্রেশনের বলা হয় যে তারা অন্য কিছু রেজিস্ট্রেশন করে, কিন্তু আমরা দেখেছি 99.5% বেশি কাজই হচ্ছে ভূমি সংক্রান্ত। তো সেই কারণে তাদেরকে জাস্ট অ্যালোকেশন অফ বিজনেসে, যেটা ক্যাবিনেট থেকে যদি এই কাজটা যে রেজিস্ট্রেশন অফ ল্যান্ড, এটা যদি ল্যান্ড মিনিস্ট্রিতে নিয়ে আসা হয়, ল্যান্ড মিনিস্ট্রি জাস্ট ওই যারা কর্মকর্তা আছে রেজিস্ট্রেশনে যুক্ত তাদেরকে আত্মীকরণ করলেই কাজটা ল্যান্ড মিনিস্ট্রিতে চলে আসে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে না, ওরা ল্যান্ড মিনিস্ট্রিতে থাকলো, কিন্তু এই ল্যান্ড যে ভ্যালুয়েশনের ব্যাপারটা, শুধু ভ্যালুয়েশনটা যদি একটা কমিটি এমনভাবে করা হয় যে যার প্রধান থাকবে কালেক্টর প্রতিনিধি, কারণ কালেক্টর রাইটলি ল্যান্ড ভ্যালুয়েশন করতে পারে, কিন্তু ওনারা এখন যেটা করেন সেটা কিন্তু দলিলের ভিত্তিতে করেন। তো দলিলের মূল্য কিন্তু সব জায়গায় সমান না, কোথাও বেশি কোথাও কম, এবং প্র্যাকটিক্যালি দেখা যায় যে দলিল মূল্য আসল মূল্যের 10/1 বা 11/1 হয়, আবার কোথাও কোথাও দলিল মূল্য 10 গুণ বেশি হয়। সেক্ষেত্রে দুই ক্ষেত্রে জনগণ সাফার করে। সমস্ত তথ্য রয়েছে ভূমির কাছে, ভূমি মন্ত্রণালয়ের কাছে। রেজিস্ট্রেশন করতে গেলে সেখানে তারা তথ্য পাবেন কোথা থেকে? এই প্রশ্নটি নিয়ে আমরা একটু অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে যেতে চাই। যে তথ্য আপনার কাছে, ভূমির সকল তথ্য, এটি স্মার্ট তথ্য, ডিজিটালাইজড তথ্য, আর ওদিকে রেজিস্ট্রেশন করতে গেলে তার একটা ক্লিকের মধ্যে কি আপনার সমস্ত তথ্য পেতে পারেন? আমাদের ভূমি ব্যবস্থাপনার মূল একটা বিষয় হলো যে আমাদের ডেটা, তথ্য, আপনি যেটা বললেন, আমাদের ডেটাটা হতে হবে অ্যাকুরেট, কারণ ভূমির ডেটাটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি ডেটা যদি অসম্পূর্ণ থাকে সেখানেও হবে না।
ফলে আমার প্রথম হলো আমার ডেটা থাকতে হবে। এই ডেটাটা সাধারণত তৈরি করে ভূমি মন্ত্রণালয়, সেখানে জরিপের মাধ্যমে কিছু ডেটা তৈরি হয়, পাশাপাশি কিছু ডেটা তৈরি হয় মিউটেশনের মাধ্যমে, কিংবা যখন মানুষ মিউটেশন করতে আসে তখন নতুন কিছু ডেটা তৈরি হয়, নতুন কিছু খতিয়ান তৈরি হয়, হোল্ডিং তৈরি হয়। এই ডেটাগুলো এখানে থাকে, এই ডেটাগুলোর বেসিসে কিন্তু রেকর্ডগুলো আপডেট হয়। কিন্তু যখন একজন লোক সে জমি বিক্রি করতে চায়, এই ডেটাগুলো ইউজ করে সে দলিল তৈরি করে। ফলে এখানে একটা যে সমস্যা, যে আমাদের এসসি ল্যান্ড, আমাদের মাঠ প্রশাসনের যারা কর্মকর্তারা আছেন, যারা ভূমি সেবা দিয়ে থাকেন, তারা এই ডেটাগুলো নিয়ে ডিল করেন, ডেটাগুলো তৈরি করেন, হালনাগাদ করেন। কিন্তু সাব রেজিস্ট্রার সাহেব যখন রেজিস্ট্রেশন করেন, তার কাছে দলিলে কিছু ডেটা প্রডিউস করা হয়, দলিলে কিছু ডেটা লিপিবদ্ধ করা হয়, কিন্তু উনি এটা ভেরিফাই করার কোনো সুযোগ ওনার নাই। কেন নাই? কারণ উনি তো ফিল্ডে যান না। যখন একটা দলিল রেজিস্ট্রেশন হয় তখন উনি কিন্তু ডেটাগুলো ভেরিফাই করার জন্য ক্রস ভেরিফিকেশন করেন না, যাচাই করেন না। দলিলে যেটা লিপিবদ্ধ করা আছে সেটাকে বেস করে উনি রেজিস্ট্রেশনটা করে দেন কিছু ফর্মালিটি অবজার্ভ করে। কিন্তু ডেটাগুলো যে ভেরিফাই করা, এটা সুযোগ সাব রেজিস্ট্রারের নাই, আইনগতভাবেই নাই। ফর এক্সাম্পল, আমরা মিউটেশন করার মাধ্যমে রেকর্ড আপডেট করি, তখন কিন্তু আমাদের যে ডেটাগুলো আমরা কনসাল্ট করি, বারবার ভেরিফাই করি, এবং ফিজিক্যাল ভেরিফিকেশন হয়। একজনের জমি যখন মিউটেশন হয় তখন তার ফিজিক্যালি যাওয়া হয় যে এই জমিটার দখলে আছে কিনা, সেটা দেখা হয়। আমরা যখন আমাদের ডেটার সাথে যখন আমরা বাস্তবে দখলটা মিলবে, তখন কিন্তু মালিকানার বিষয়ে সন্দেহটা থাকে না। আমরা যেটাকে বলি নিষ্কণ্টক জমি কিনা আমরা বুঝতে পারি। কিন্তু সাব রেজিস্ট্রারের পক্ষে এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন এবং ডেটা সোর্সের যে অ্যাক্সেস, সেটা তো তার এখন নেই। সমস্যাটা হয়, দলিল অনেক সময় একই জমি একাধিক বার বিক্রি হয় এবং জাল দলিলের তৈরি হয়, কারণ ওনার কাছে এই স্কোপটা নাই। কিন্তু আমরা যখন এক ছাতার নিচে আনবো, তখন কিন্তু আমাদের এই ডেটা ভেরিফিকেশন করার কিংবা যাচাই বাছাই করার এই সুযোগটা তৈরি হবে। মাননীয় মন্ত্রী, এই যে ডেটা যখন আমার রেজিস্ট্রেশন অফিসে থাকছে না বা তার থাকবার উপায়ও নেই তার কাছে, তখনই হচ্ছে নানান অনিয়ম হতে পারে, নানান অসুবিধা তৈরি হতে পারে। এখানে আপনার নীতি নির্ধারণী জায়গাটি কিভাবে তৈরি করবে? আসলে আমরা ভূমি সেবা মেলার মধ্য দিয়ে আমাদের মূল উদ্দেশ্য ছিল জনগণকে সচেতন করে তোলা। সচেতন নাগরিক সে যতটুকু সুন্দরভাবে ভূমির এই সেবা মেলার মাধ্যমে তারা নতুন করে এই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড বুঝছে। বিশেষ করে আমাদের ভূমি উন্নয়নের বর্তমান যে গণতান্ত্রিক সরকার যে ব্যবস্থা, তার মধ্যে হচ্ছে ভূমি কর ব্যবস্থার আধুনিকরণ, শতভাগ ডিজিটালাইজড নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, ভূমি সেবা হটলাইন 16122, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, ডিজিটালাইজড ভূমি রেকর্ড ও ম্যাপ, ই-পর্চা, ভূমি অ্যাপস এবং অভিযোগ প্রতিকারের ব্যবস্থা করা, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। এছাড়া আমরা জনপ্রতিনিধিদের মধ্যে দিয়ে আলোচনা করে ভবিষ্যতে বালুদস্যু বা ভূমিদস্যুদের হাতে যেন জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য আমরা অত্যন্ত সুন্দরভাবে জনগণের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এগুলো আমরা ইজারা প্রদান করব সরকারি আইন অনুযায়ী। নামজারি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ। নিয়মিত নাগরিকদের সঙ্গে বৈঠক, বিভিন্ন মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠানে, মাদ্রাসায় সবার সঙ্গে কথা বলে আমরা জনসচেতনতা ব্যাপক সৃষ্টি করছি। বাংলাদেশে এবার কখনো এই ধরনের হয় নাই। আমরা আশা করছি যে ভবিষ্যতে জনসচেতনতার মধ্য দিয়েই ভূমি সেবা সুনিশ্চিত হবে এবং দেশের বা জনগণ যেন হয়রানির শিকার যেন আর না হয়, তার জন্য যে কার্যগুলি করা আমরা আশা করছি যে তিনটা মন্ত্রণালয়কে এক জায়গায় নিয়ে আসবো। স্বচ্ছতার আলোতে গড়ি নতুন এক ভোর, ভূমি সেবা মেলায় খুলল সম্ভাবনার দোর। স্বচ্ছতার আলোতে গড়ি নতুন এক ভোর, ভূমি সেবা মেলায় খুলল সম্ভাবনার দোর। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ বাংলাদেশ আমাদের নিশানা, আমাদের নিশানা, আমাদের নিশানা। সম্মানিত সচিব মহোদয়, এই যে আমি আমার জমি বিক্রি করতে যাব বা কিনতে যাব, যেখানে গেলাম রেজিস্ট্রি অফিসে, সেখানে আমার এনআইডি এর মতো এক জায়গায় সকল তথ্য থাকবার মতো কোনো পরিকল্পনা, কোনো ব্যবস্থাপনা কিছু কি আপনারা করবেন? এই ব্যবস্থাটা আছে, আমাদের কাছে আছে, কারণ আমাদের সিস্টেমে ওই জমির সব তথ্য আছে। এখন যিনি মালিক, সে যখন যে বলবে যে আমার এত নাম্বার দাগ, এত নাম্বার খতিয়ানের জমিটা আমি বিক্রি করতে চাই, কিন্তু শুধু আমাদের কাছে এটা নেই, নতুন যারা যুক্ত হচ্ছে, যে ক্রেতা সে নতুন যুক্ত হচ্ছে, অথবা
যদি ভূমির মালিক মারা যান তার উত্তরাধিকার নতুনভাবে যুক্ত হচ্ছে, হ্যাঁ। সেটা শুধু আমাদের যুক্ত করতে হবে। সেটা তার নাম, এনআইডি বা ঠিকানা বা কতটুকু জমি তার নামে আসছে সেটুকু শুধু আমাদের সিস্টেমে যোগ করতে হবে। যদি সকল সেবা আমাদের এক ছাতার নিচে আসে তখন কাজটা একই অফিসে একই কম্পিউটারে জাস্ট তখন স্ক্যানার মেশিন, ফিঙ্গার স্ক্যানার মেশিন দিয়ে তার আঙ্গুলের ছাপ নিয়ে নিলে একসাথে দুটো কাজ হয়ে যেত। হয়ে গেল। আমরা একটু অতিরিক্ত সচিব মহোদয়ের কাছে একটু যেতে চাই। এই যে প্রক্রিয়াটি সচিব মহোদয় বললেন যে আমার ওয়ারিশান যখন তৈরি হচ্ছে তখন সেটা আপডেট করা, ভূমির মালিক পরলোকে চলে গেছেন, এই আপডেট করার বিষয়টি আপনারা কিভাবে এটিকে বাস্তবে পরিণত করবেন? আমাদের দেশে যে ভূমি নিয়ে সমস্যা হয় এটার অন্যতম একটি প্রধান কারণ আমরা যারা ভূমি মালিক তারা ভূমির যখন মালিক হই, ভূমির মালিক দুইভাবে হয়। আমি দলিল মূল্যে মালিক হতে পারি আর ওয়ারিশ সূত্রে মালিক হতে পারি। কিন্তু আমরা যখন মালিক হচ্ছি, মালিকের পরে আমরা রেকর্ডটা আপডেট করছি না। রেকর্ডটা আপডেট করার জন্য মিউটেশন করতে হয়। আমাদের যারা ওয়ারিশ সূত্রে মালিক হচ্ছে, যেমন একজন পিতা মারা গেলেন, তার 4 সন্তান, তারা মালিক হলেন, ওয়ারিশ সূত্রে মালিক হলেন, কিন্তু মালিক হওয়ার পর তারা মিউটেশন করে রেকর্ডটা আপডেট করছেন না। ফলে যখন তারা এই ভূমিটাকে ব্যবহার করতে চান অন্যান্য কাজে, তখন এই ভূমিটাকে যথাযথভাবে ব্যবহার করতে পারছেন না, কারণ তার পেপারস নেই, পেপারটা আপডেটেড নেই। এটাকে সহজীকরণ কিভাবে করা যায়? এটা আসলে সহজীকরণ, প্রধানত এটা সহজীকরণ করার জন্য আমাদের আসলে ইন্টিগ্রেশন লাগবে। আমরা ইন্টিগ্রেশনগুলো করছি। যেমন ভূমি মালিক যখন মারা যায় তখন তার ওয়ারিশটা পাবে, এটার জন্য একটা ওয়ারিশ সনদ লাগে। ওয়ারিশ সনদটা দেয় কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদটা আসে। এখন ওয়ারিশ সনদটা যদি আমরা ইন্টিগ্রেট করে ফেলতে পারি যে যখন একজন মালিক মারা যাবেন তার ওয়ারিশ সনদটা ইমিডিয়েটলি তৈরি হবে এবং অটোমেটিক্যালি ওইভাবে তার জমিটা তার নামে চলে যাবে, যেটা পিতার নামে ছিল সন্তানদের নামে চলে যাবে। এটা ইন্টিগ্রেট করে ফেলতে পারি। এই ইন্টিগ্রেশন আমরা অলরেডি করছি, কিন্তু কমপ্লিট আকারে এখনো ওই ফর্মে আসেনি, কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে। তাহলে এটা একটা বড় জায়গা যে ইন্টিগ্রেশনটা আমরা করছি, এটা চলমান, বাট এটা আরও হবে। আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাদের সিনিয়র সচিব স্যারকে যে সিঙ্গেল ক্লিকে এনআইডির মাধ্যমে আমরা যখন এখন যে আমাদের অটোমেটেড ভূমি সেবা সিস্টেম, আমাদের মিউটেশন, ভূমি উন্নয়ন কর, আমাদের খতিয়ান যে আমরা দিচ্ছি বিভিন্নভাবে, এখানে কিন্তু আমরা এনআইডি দিয়ে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটা করতে, এই কথাটি নিয়ে আমরা একটু মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলতে চাই। মন্ত্রী মহোদয়, আমরা একটুখানি বলেছিলাম আপনাকে যে এনআইডি আমার যেমন সকল তথ্য দিচ্ছে, তার মধ্যে কি ভূমি সেবার তথ্যটি যোগ করলে এক ছাতার নিচে সব কিছু পাওয়া যাচ্ছে? করেও ফেলেছি ডিজিটালাইজ সিস্টেমে। এটা হয়েছে এখন এনআইডি কার্ড দিয়ে সমস্ত কিছু, এবং 16122 ফোন করলে অটোমেটিক আমাদের যে ভূমি সেবা যারা সহায়তাকারী আছে তারা আপনার লোকেশন দেবে, এবং এটা যিনি প্রধান কর্মকর্তা কেউ যদি দেরি করে তাহলে উনি আবার সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে আমাদের সিনিয়র সচিব অথবা অ্যাডিশনাল সেক্রেটারি। জি, আর সেটা আমি মনে করি যে বর্তমানে আমরা যে উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ যত জনসচেতনতা বৃদ্ধি হয়েছে এবং দুশ্চিন্তা নিয়ে মানুষ যে থাকে জায়গা জমিনে, সেটার দিন এখন শেষ পর্যায়ে। মানুষ যে প্রত্যাশা করে যে যারা ভূমিদস্যু, বালুদস্যু, তাদের হাত থেকে তাদের সম্পদ রক্ষা হোক। গত 17-18 বছর এবং তার আগেও বাংলাদেশের যে জনগণের সম্পদ, যে খাস জমি, বিভিন্ন সরকারি জমি বেহাত হয়ে তাদের হাতে চলে গেছে, আমরা এটা ইনকোয়ারি করে ব্যবস্থা নিচ্ছি। এবং বড় ধরনের কেউ যদি দস্যুতা করে থাকে তাহলে আমরা দুর্নীতি দমনের মাধ্যম দিয়ে আইনটার নির্দিষ্ট গতিতেই চলবে। ঢাকা এবং তার পার্শ্ববর্তী সকল এলাকাতেই যে পরিমাণ ইটের ভাটা তৈরি হয়েছিল তাতে আপনার ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে সব থেকে বেশি। এই জায়গাটির দায়িত্ব কার? আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের আওতায়, কিন্তু এটা বলে তো আমি পাশ কাটাতে পারবো না। আমি দেশের নাগরিক, এই দেশকে রক্ষা করা, দেশের জনগণকে রক্ষা করা, পরিবেশকে ঠিক করার দায়িত্ব আমাদের সবার। তাহলে দালালদের কি বলবেন? হ্যাঁ, দালালরাই দেশের জনগণের শত্রু। যারা ভূমিদস্যু দালাল এবং বালুবহলের দালাল, তারা তো জনগণের শত্রু, এবং তারা তো সবার কাছে দুষ্কৃতিকারী, এবং তারা আইনের চোখে তারা অন্যায়কারী, এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবো এবং তাদের উচিত বিচার ইনশাল্লাহ হবে। আমি স্যারের কথার সাথে একটু যুক্ত করতে চাই। জি, আমাদের মাটি ও বালি ব্যবস্থাপনা আইন এবং বিধিমালা আছে। বিধিমালাতে আমরা সম্প্রতি করেছি। তো এখানে কিন্তু
মাটি কাটা আপনি যেটা বলছেন এটা কিন্তু আসলে একটা বড় ইস্যু। সচিব মহোদয়, আমরা দেখেছি মানুষের প্রাণহানি পর্যন্ত ঘটে। এগুলো আমাদের যারা অফিসার আছে ইউনোদের বলা আছে, এবং এই মাটি কাটার জন্য কিন্তু শাস্তিও আছে, ফাইন আছে। তো এটা আমাদের অফিসাররা অনেক সময় অভিযান করে, এসিলেন্টরা অভিযান করে এগুলোকে ধরা হয়। তো দেখা যাচ্ছে ইদানিং আপনি ঠিকই বলেছেন, আমি স্যারেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আমি অনেক জায়গা থেকে খবর পাচ্ছি যে রাতের বেলায় কিছু লোক এই কাজগুলোর সাথে সংযুক্ত, তারা এই মাটিগুলো বিক্রি করে এবং এগুলো ইটভাটাতে যায়। তো একটা টপ সয়েল তো তৈরি হতে অনেক বছর লাগে। এটা আসলে আমাদের নজর দেওয়া উচিত। আমরা স্যারের নির্দেশনা নিয়ে আমরা এই ব্যাপারে একটা পরিপত্র জারি করতে পারি এবং এই অভিযান যেন আর বেশি বেশি চলে। তবে স্যার একটা ভালো কথা বলেছেন যে আসলে সরকার একার পক্ষে সব কাজ করা সম্ভব না, জনগণকে সচেতন হতে হবে, জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি বিষয়ে আমরা দেখেছি যে আইন প্রয়োগ না হলে কঠিনভাবে মানুষ সেটি শুনতেও চায় না। অতিরিক্ত সচিব মহোদয়, এই যে আমরা যদি আইনটিকে প্রয়োগ করতে চাই সততার সঙ্গে কঠিনভাবে, কি করব আমরা? আমাদের সিনিয়র সচিব স্যার একটা আইনের কথা বলেছেন যে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন। আরেকটা গুরুত্বপূর্ণ আইন হয়েছে যেটা কিছুটা আলোচনায় এসছে, সেটা হলো যে ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি জমি সুরক্ষা আইন, যেটা আপনি বললেন। এখানে যেটা বলা হচ্ছে যে যেটা এগ্রিকালচারাল ল্যান্ড, এক ফসলি, দো ফসলি, তিন ফসলি জমি, সেটি তো কেটে না সেটা কথা বানিয়ে ফেলেছে। আমি সেটার কথা বলছি। এখানে যেটা বলা হচ্ছে যে যেটা 2 ফসলি জমি, 3 ফসলি জমি, সেই জমিতে কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না, যেমন ইট ভাটা দেওয়া যাবে না, কিংবা কোনো উন্নয়নমূলক প্রকল্প, একটা ইন্ডাস্ট্রি করা যাবে না। যেটা 2 ফসলি 3 ফসলি জমি, এই জমি তো আমি আর ফিরে পাবো না যদি এই জমি একবার অন্য কাজে ব্যবহার হয়ে যায়, তখন আমার ফুড সিকিউরিটি আসলে বিঘ্নিত হবে। ফলে আমরা যে আইন করেছি, এই আইনটা 2026 সালে এটা বর্তমান সরকারের নতুন সংসদে এই আইনটা প্রণীত হয়েছে। ফলে একটা যুগান্তকারী আইন, এই আইনটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের কৃষি জমি সহ আমাদের স্পেশালাইজড যে জমিগুলো আছে, পাহাড়, জলাভূমি, এগুলোকে আমরা রক্ষা করতে পারবো। পাশাপাশি এই আইনটা বাস্তবায়নের জন্য আমাদের একটা জোনিং হচ্ছে, ল্যান্ড জোনিং। আমরা জোনিং করে কিছু ম্যাপ তৈরি করতেছি, সেটা ডিজিটাল ম্যাপ, ডিজিটালাইজড ম্যাপ। সেখানে বলা হচ্ছে যে কোনটা 2 ফসলি জমি, কোনটা 3 ফসলি, একটা ম্যাপে সেটা প্রদর্শিত থাকবে। যখন কোনো উন্নয়নমূলক কাজ হবে তখন ওই ম্যাপটাকে কনসাল্ট করতে হবে যে ম্যাপে আসলে এই জমিটা কিভাবে দেখানো আছে, এই জমিতে আসলে বাস্তবে কি হচ্ছে। যদি সেটা এগ্রিকালচারাল ল্যান্ড হয় সেখানে অন্য কোনো উন্নয়নমূলক কাজ হবে না। ফলে পরিকল্পনা প্রণয়নের সাথে এবং এই আইনের প্রয়োগের জন্য আমরা একটা ম্যাপ করছি, সেই ম্যাপের সাথে কম্বাইন করে আমরা এমন একটা জায়গায় যেতে চাচ্ছি যে আমাদের যখন উন্নয়নটা হতে হবে দেশের, কিন্তু উন্নয়নটা অবশ্যই আমাদের ফুড সিকিউরিটি, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন হতে হবে। সেই জন্য আমাদের যে নতুন আইনটা, পাশাপাশি আমাদের ল্যান্ড জোনিংটা হচ্ছে, এই দুইটার কম্বিনেশনে আমরা আশা করি আমাদের যে এই জমিগুলো সুরক্ষা করতে পারবো, জমির যথাযথ ব্যবহার আমরা নিশ্চিত করতে পারবো। মাননীয় মন্ত্রী, একটি বিষয় আমরা দেখছি যে ভূমির স্বার্থ রক্ষা করতে গেলে আমাদেরকে আইন মন্ত্রণালয়ে ছুটতে হচ্ছে, ভূমি রক্ষা করতে গেলে আমাদেরকে পরিবেশ মন্ত্রণালয়ের কাছে যেতে হচ্ছে। এই যে নানান জায়গায় যেতে হচ্ছে, এটি থেকে আমার দর্শক কবে মুক্তি পাবে? এগুলো তো ব্রিটিশদের তৈরি করা, পাকিস্তানিদের ইন্ডিয়া পাকিস্তানের ধারাবাহিকতা করায় এখন বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার বাংলাদেশের দায়িত্ব জনগণের সেবা সুনিশ্চিত করেছে। আমরা এগুলো বেড়াজাল থেকে বের হয়ে এসে নতুন নতুন আইন করব এবং প্রয়োগ করব, এবং ইনশাল্লাহ জনগণের তার যে নিজস্ব ভূমি ব্যবস্থায় তাদের যে অধিকার এবং দলিল সে যেন হয়রানি না হয়, তার জন্য আমরা অত্যাধুনিক পদ্ধতি আমরা নিয়ে আসছি। এরপরে আমরা পার্লামেন্ট ইনশাল্লাহ নিয়ে আসবো এবং সেখানে আইন সুরক্ষিত করার জন্য ব্যবস্থা নেওয়া। এখন যারা দায়িত্বে থাকে সে কতটুকু দায়িত্ব পালন করছে সে জবাবদিহিতা তারই আছে। আর অবশ্যই আমরা যারা দায়িত্বে আছি আমরা আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত আছে এবং নিশ্চয়ই জনগণ বুঝছে যে এই গত 3 মাসের মধ্যে এই মন্ত্রণালয়ের যে সুনাম আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। আগে এই মন্ত্রণালয় সম্বন্ধে জনগণের ধারণা খুবই খারাপ ছিল, এখন আমরা চেষ্টা করছি ব্যাক করে আনা এবং জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এই যে অসুবিধাগুলির কথা নিয়ে আমরা অনুষ্ঠানের একেবারে প্রান্তে পৌঁছে গেছি। সম্মানিত সচিব মহোদয়, আপনি যদি একটু মনে করেন যে 1 ক্লিক একজন ভূমির মালিক, এবং সেটি কখনোই আর বিভ্রান্ত হবে না মানুষ যেই জমিটি 100 বছর আগে, 200 বছর আগে আবার এতজন মালিক ছিল,
এটি মন্ত্রণালয়ের সচিব হিসেবে আপনি আমাদের কি আশার বাণী শোনাবেন? আমাদের ভিশন হচ্ছে আমরা সিএলও করব, তো তখন সব কিছু সেবাগুলো আমাদের অটোমেটেড হয়ে যাবে, ডিজিটাইজ হয়ে যাবে, জরিপ, আপনি ট্রান্সফার বলেন, এবং আমাদের যে বর্তমান সেবাগুলো আছে, তখন আপনি সিএলও যখন করবেন তখন আপনি কার্সার রাখলে বলতে পারবেন যে জমিতে কার নাম চলে আসবে, এনআইডি দিয়ে সব কিছু আপনি বের করতে পারবেন সহজে। এবং এই পুরো জিনিসগুলো যদি একসাথে আমরা ডিজিটাইজ করে ফেলতে পারি, হয়তো সময় নেবে, আমাদের কাজ যদি অব্যাহত থাকে একসময় না একসময় পুরো বিষয়টা একটা জিনিস হবে যে আমাকে 100% তথ্য আমার সিস্টেমে থাকতে হবে এবং 100% সেটা নির্ভুল হতে হবে। এটা যখন আমার নিশ্চিত হয়ে যাবে, আমরা যেভাবে এগুচ্ছি সেদিকে, তো এখন আমি জানি না কত সময় নেবে, কিন্তু এটা যে অব্যাহত থাকে একসময় না একসময় এটা হয়ে যাবে এবং জনগণ এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে। আমরা সত্যিই এই আশ্বাসটা পেতে চাই। অতিরিক্ত সচিব মহোদয়, আমাদেরকে একটু বলবেন যে আপনার ধারণা থেকে আমরা একটা ক্লিক করব, সেখানে একজন জমির মালিকের সমস্ত তথ্য চলে আসবে এবং কোথাও কোনো রকমের অন্যায় করবার কোনো সুযোগ থাকবে না, এখানে পৌঁছাতে আমাদের কত বছর লাগতে পারে? আমাদের যেমন যে ডিপার্টমেন্টগুলো ভূমি সেবা দেয় সেখানে একটা ইন্টিগ্রেশন লাগবে। ইন্টিগ্রেশনটা হতে পারে ফিজিক্যালি অথবা ডিজিটালি ইন্টিগ্রেশন হতে পারে। ইন্টিগ্রেশনটা এনশিওর করতে হবে, ডেটাটা আপডেট করতে হবে, অ্যাকুরেট করতে হবে। এই কাজটা আমরা করছি। এটার জন্য ডিজিটাল জরিপ করতে হবে সারা দেশে, ডেটাগুলো এন্ট্রি দিতে হবে, ভুলগুলো সংশোধন করতে হবে। এই কাজটা চলমান রয়েছে। আমরা সারা দেশে ডিজিটাল জরিপের একটা প্রকল্প নিয়েছি দক্ষিণ কোরিয়ার সাথে। না, এই প্রক্রিয়াটা আগে অনেক সময় লাগতো, যেটা ব্রিটিশ আমলে জরিপ হইতে 52 বছর লেগেছে। এখন আমরা একটা হাইব্রিড সিস্টেমে চিন্তা করছি। আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে। বেশি শর্টকাটে গেলে কিন্তু আবার আমরা ভুল করব। ফলে আমাদের এমন একটা সিস্টেমে যেতে হবে, সিস্টেমটা হবে সলিড, আমাদের প্রতিটা স্টেপ হবে সলিড, কিন্তু আমরা আবার ব্যাক করব না, আমরা সামনের দিকে যাব, কিন্তু আমাদের আবার দ্রুত করতে হবে। ফলে এই নিয়ে আমরা প্ল্যান করছি। আরেকটা বিষয় আমি মনে করি বলা দরকার, সেখানে আমাদের জনগণের জন্য একটা আহ্বান। কিন্তু জনগণের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো যে জনগণের পক্ষ থেকে অ্যাওয়ারনেস। আমরা যে জমির মালিক, যখন আমরা মালিক হই সাথে সাথে জমিটাকে আপডেট করব, জমির রেকর্ডগুলো আমরা আপডেট করব, মিউটেশনের মাধ্যমে খতিয়ানটা আপডেট করব, ভূমি উন্নয়ন কর দিয়ে আমরা দাখিলাটা সংগ্রহ করব, আমার জমিটাকে আমি সুরক্ষিত করব। আমি যদি আমার জমির রেকর্ডটা আপডেট না করি, আমার যদি ভূমি উন্নয়ন কর না দিই, তাহলে আমার জমির কিন্তু সুরক্ষিত থাকবে না, আমার জমি আরেকজন এসে দখল করার চেষ্টা করবে। ফলে এখানে একটা মেসেজ আমরা দিতে চাই যে আমাদের এখন অটোমেটেড সিস্টেম, সবগুলো অনলাইনে হচ্ছে। আমাদের land.gov.bd এই ওয়েব পোর্টালে আপনারা ভিজিট করেন, এখান থেকে লগ ইন করে সেবা নেন। আমাদের ভূমি অ্যাপ রয়েছে, ভূমি অ্যাপ থেকে আপনারা মোবাইল থেকে আপনারা সেবা নিতে পারেন। ফলে আমাদের এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে আপনারা ভূমি উন্নয়ন কর দেন, আপনাদের জমিটাকে মিউটেশন করে আপডেট করেন এবং জমিটাকে সুরক্ষিত রাখুন। আপনার কাছে শুনতে চাই যে আমরা এই দেশের এই ভূমির মালিক হয়ে কতদিন পরে এই অসুবিধা থেকে বের হয়ে যেতে পারবো? তো আমাদের এই মন্ত্রণালয়ে আমরা সবাইকে নিয়ে খুব তাড়াতাড়ি, আমরা খুব দ্রুতই আমরা ইউএনডিপির সহযোগিতায় অত্যাধুনিক পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম শুরু করব এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে 100% যেন সুনিশ্চিত হয় এবং দালাল ফরিয়াদ মুক্ত হয়ে যার জমি সে 1 কাঠায় হোক আর 1 বিঘায় হোক আর 1.5 বিঘায় হোক, যার যা আছে যেভাবে আছে সেইভাবে তার কাছে চলে যাবে এবং সিলো সিস্টেমে তার নিজস্ব ব্যবস্থাপনায় জমির মালিক সে হবে, তারপরে তার পরের জেনারেশন হবে। আমরা আশা করছি এটা সর্বোচ্চ সুরক্ষা হবে। ইতিমধ্যে জনগণ সুযোগ সুবিধা সুনিশ্চিত, সচেতনতা বৃদ্ধি হয়েছে, মা বোনেরাও এখন বোঝে। এখন আপনি প্রত্যেক মিনিটে মিনিটে আপনার হচ্ছে ইউটিউবে, তারপর হচ্ছে সব কিছু সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ভূমি সেবার, আমাদের ভূমি সেবাটা পাওয়া যাচ্ছে, সব কিছুই পাওয়া যাবে এবং বুঝতে পারবে এবং সবাই মোবাইল করতেও জানে, অ্যাপসও ঢুকতে পারবে, 16122 ফোন করলে সবই জানতে পারবে। তার মধ্যে আমাদের যদি কোনো অবহেলা থাকে তাহলে আমরা আছি। অবহেলাটা কিভাবে জানাবো? অবশ্যই আমাদেরকে I have a mobile phone 24 hours open all over the world, not in our country. Anyone ring to me and আমি এটা ধরি, আমি চেষ্টা করি এটাকে হচ্ছে টেপ করে নেই, দিয়ে তারপর আমাদের সিনিয়র সচিব সাহেব, আমাদের অতিরিক্ত সচিব যারা ডিজি আছে তাদেরকে পাস করি এবং যদি বুঝি যে এটা হচ্ছে ভুয়া ইনফরমেশন, তাকে দিই ধমক।
অনেক দালালরাও কিন্তু মিসগাইড করার জন্য করে। মন্ত্রী মহোদয়, এই যে সদ্য সমাপ্ত ভূমি সেবা মেলা যেটি হলো 2026-এর, এখানকার প্রত্যাশা নিয়ে আমরা আপনার কথা দিয়ে অনুষ্ঠানটার প্রান্তিকে আসলে যেতে বা চাই। এদেশের জনগণের বক্তব্য হচ্ছে জায়গা জমি নিয়ে তারা যে দুশ্চিন্তা করে, ইনশাল্লাহ এই দুশ্চিন্তা অনেক লাঘব হবে। কারণ আমি বলেছি যে কয়েক যুগের মধ্যে দেশের সরকার প্রধান এই ভূমি সেবা মেলার উদ্বোধন করে যে জনসচেতনতার সৃষ্টি, যে বিশাল ভূমিকা রেখেছেন, এটা এই উপমহাদেশে কোনো দেশে এই ধরনের কোনো দৃষ্টান্ত নাই। আর দ্বিতীয়ত আমরা এই সারা দেশব্যাপী এই ভূমি সেবা মেলা শুধুমাত্র ঢাকা ভূমি ভবনে নয়, আমরা ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বড় বড় শহরে আমরা করেছি। এবং আমরা প্রচুর ভূমির যে কর তারা দিয়ে গেছে সেবায় এসে, আমরা প্রচুর আমাদের সরকারি ইনকামও হয়েছে। এবং আমি আশা করছি যে এই ভূমি সেবা মেলার মধ্য দিয়ে জনসচেতনতা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে, জনগণ তার নিজের অধিকারের ব্যাপারে সুনিশ্চিত হয়েছে। এবং এই সেবা মেলার মধ্য দিয়ে যারা ভূমিদস্যু, বালুদস্যু এবং যারা জায়গা জমি জনগণের কাছে দরকার, তারাও এখন বুঝতে পারছে যে সামনের দিনে যে আইন হচ্ছে সেই আইনের মধ্যে দিয়ে জনগণের সুরক্ষা সুনিশ্চিত করা হবে ইনশাল্লাহ ভূমি বিষয়ে। আমি স্যারের সাথে যে কথাটা যুক্ত করতে চাই, আমাদের এই মেলার যে অর্জন, সেটা প্রধানত আমরা বুঝতে পেরেছি যে আমাদের সেবার পরিসর আরেকটু বাড়াতে হবে। এজন্য স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাদের বর্তমানে ঢাকায় একটি নাগরিক সেবা কেন্দ্র আছে, এটাকে দুটো করার জন্য আমরা চাচ্ছি আগামী মাস দুয়েকের মধ্যে আমরা আরেকটি নাগরিক সেবা ঢাকায় করব। আর গত 19 তারিখে আমাদের মেলা উদ্বোধন করার সময় মাননীয় প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন যে এটা আর কয়টা আছে। তো আমরা সেখানে বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমরা 61টি জেলায়, প্রতিটি জেলার প্রশাসক কার্যালয়ে এই ধরনের একটি নাগরিক সেবা কেন্দ্র করব। তো উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে 3 মাসের মধ্যে যেন আমরা সেটা করতে পারি, সেটা আমাদের পরিকল্পনা রয়েছে। আর স্যারের নির্দেশে আজকে জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের ভূমি উন্নয়ন কর পরিষদের শেষ সময় হচ্ছে 30শে জুন। আমরা সবাইকে আমি আহ্বান জানাবো স্যারের মাধ্যমে যে সবাই যেন যারা ভূমি মালিক আছেন 30শে জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশ টেলিভিশনের আজকের আলোচনায় আমরা খুব আন্তরিক কিছু কথা পেয়েছি। মানে সরাসরি কিন্তু একটা আলোচনা এবং সেখানকার অনুষ্ঠান শুধু তাই হয়নি। মাননীয় মন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেছেন, অসুবিধাগুলো বলেছেন, কি জায়গায় আমরা যেতে পারি তা বলেছেন, স্বপ্নের কথাগুলো বলেছেন। সচিব মহোদয় ভেতরকার কথাগুলো বলেছেন এবং অতিরিক্ত সচিব মহোদয় ভেতরের যেসব টেকনিক্যাল কথাগুলো রয়েছে তা নিয়ে কথা বলেছেন। আমাদের বিশ্বাস যারা আজকে আমরা একসঙ্গে ছিলাম, দর্শক এবং আলোচক, তারা সত্যি কিছু একটা জানতে পেরেছি ভূমি নিয়ে। একেবারে শুরুতে বলছিলাম মায়ের কোল থেকে পা নামালেই কিন্তু একটুখানি জমির দরকার হয়। সেই জমিটা নিষ্কণ্টক থাকুক, সেই জমিটি যেন কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে। সারা জীবন জমি নিয়ে অসুবিধায় পড়ব এই ভাবনা যেন আর ভাবতে না হয়। এবং মন্ত্রী মহোদয় সেই আশ্বাসই তো আমাদের দিলেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, যেটুকুন জমি আপনার আছে, যেটুকুন ভূমি আমার আছে, সেটুকুন যেন অনাবিল আনন্দে ভরে থাকে। আমার ভূমি আমার অধিকার, অটোমেটেড ভূমি সেবা এখন সবার। আমার ভূমি আমার অধিকার, অটোমেটেড ভূমি সেবা এখন সবার।